আজকে আপনাদের সাথে যে ঘটনাটা শেয়ার করব এটা আমাকে লিখে পাঠাইছে মুস্কান আপু টাঙ্গাইল থেকে। তো আপু যেভাবে লিখেছে সেভাবে পড়ছি। ঘটনাটা আমার সাথেই ঘটেছে। আমার যখন 1.5 বছর বয়স, ঘটনার সূত্রপাতটা হয় আর কি ওই সময়। আমার বাবা একজন ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী। তো একদিন রাত্রের বেলা আমার মা হচ্ছে, আমার দাদা দাদি ছিল আমার ফুপুদের বাসায় ওই সময়টাতে। আমার প্রায় 1.5 বছর বয়স। তো আমার দাদা দাদি গেছে আমার ফুপুদের বাসায় বেড়াতে, আমি আর আমার মা ছিলাম একা বাড়িতে। ওই দিন রাত্রে আমাদের কাপড়ের যে মাল ওগুলো আনছে, আনার কারণে বাবার আর চাচার বাড়িতে ফিরতে ফিরতে প্রায় রাত্রে 2টা বেজে গেছে। তো রাত্রে 2টা বেজে গেছে দেখে চাচা হচ্ছে বাবাকে বাসায় পাঠাই দিছে। সে হচ্ছে মানে গুছায় গেছে, দোকানে থেকে গেছে কাপড় নিয়ে। তো ওই দিন রাত্রের বেলা আমার মা হচ্ছে আমাদের কলতলা, তারপরে হচ্ছে যেই ওয়াশরুম সেটা তো বাহিরে ছিল, মা হচ্ছে কলতলায় পানি আনতে গেছে 11টা সাড়ে 11টার সময়। তখন পানি আনতে যাওয়ার পরে আমাদের ওখানে একটা বড় একটা কড়ই গাছ আছে। মা দেখে যে একটা আগুনের গোলার মতো কিছু একটা ওই কড়ই গাছ থেকে আর কি ওদিকে ক্ষেতের ওদিকে, জমির ওদিকে গেল আর কি, নিচের দিকে। তো মা এটা দেখে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে মা দৌড়ে ঘরে চলে আসে। তো এটা দেখার পরে মা করে কি, যখন ঘরে চলে আসে তখন আমাদের চালের মধ্যে থাকে না কেউ যে ইটা মারলে যেরকম শব্দ হবে এরকম করে ঝুরঝুর শব্দ হইতে থাকে। তো আমি তো ছোট ছিলাম, ওর কিছু মনে নেই। মা প্রচুর ভয় পায়। বাবার আস্তে আস্তে প্রায় হচ্ছে রাত্রের 2টা বেজে যায়। তো বাবা যখন আসতেছিল, আসার সময় বাবা রাস্তার মধ্যে দেখে যে আমাদের ওখানে আসার পথে একটা খোলা মাঠ আছে। ওইখানটাতে বাবা দেখে যে একটা সাদা একটা ঘোড়া দাঁড়ায় আছে। তো আমার বাবা হচ্ছে দেখেও না দেখার ভান করে চলে আসে বাসায়। তো রাত্রে এসে আর বাবা আসার পর থেকে আর ওই শব্দটা আর হয় না, ওই যে ঢিল মারার শব্দ, চালে ওরকম কোনো শব্দ টব্দ হয় না। তো রাত্রে বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না। তো সকালে উঠে বাবা হচ্ছে মাকে বলতেছিল যে এরকম এরকম আসার সময় ওই জায়গাটা আজকে এটা যে দেখছি। তখন মাও বলে যে আমি ওরকম দেখছি। মানে একদিনেই 2টা ঘটনা দুইজনের সাথে ঘটে। তো এরপর থেকে বেশ কিছুদিন পরে, এই ঘটনার প্রায় 1 সপ্তাহ 10 দিন পরে আমরা হচ্ছে আমার নানু বাড়ি যাই, আমি আর আমার মা। তো যখন আমি নানু বাড়িতে যাই, যাওয়ার মানে পর থেকে আমার শুরু হয় কান্না করা। আমি সারা রাত নাকি চিৎকার করে কান্না করছি। তো মা 4 দিন ছিল, এই 4 দিনই আমি রাত ভর্তি করে চিৎকার করছি আর কান্না করছি। তো মা হচ্ছে একদম অতিষ্ঠ হয়ে তারপরে চলে আসছে আমাদের বাড়িতে। যে হয়তো হয় না অনেক সময় বাচ্চারা জায়গা পরিবর্তন হয়ে যাওয়ার কারণে ভালো লাগে না, কান্নাকাটি করে, ছোট বাচ্চা তো বুঝে না। তো এরকম ভেবে আমাকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপরে তো সব কিছু নর্মাল থাকে। এখানে সবচেয়ে লক্ষণীয় বিষয় শুধু যতটুকু থাকে যে আমাদের ঘরে হঠাৎ হঠাৎই অনেক সময় রাত্রের বেলা এত সুন্দর মানে আতরের সুগন্ধ আসতো। আর বিশেষ করে যখন বাবা বাইরে থেকে আসতো, মানে রাত্রের দিকে এরকম খুব বেশি হইতো, অনেক সুন্দর গন্ধ আসতো ঘরে বাইরে। তো বাবা যখন সবাই পাইতো এটা, তো বাবা মাকে জিজ্ঞেস করতো মাঝে মাঝে তুমি কি আতর ব্যবহার করো বাইরে থেকে এসে। তো আস্তে আস্তে সবাই অভ্যস্ত হয়ে গেছে। মানে কোনো পচা গন্ধ না, খুব সুন্দর একটা গন্ধ, আতরের গন্ধের মতো। তো আমার যখন 5 বছর বয়স, তখন হচ্ছে আমাকে স্কুলে ভর্তি করানোর জন্য আমাদের যে গ্রামের বাড়িটা রেখে শহরে চলে আসে। তো শহরে আসার পরে আমার ছোটোবেলা থেকে আমি একদম চুপচাপ ছিলাম। আমি কারোর সাথে মানে খুব বেশি কথা বলা এগুলো আমার একদম ছিল না। আমার কোনো বন্ধু বান্ধব খুব কম ছিল, স্কুলেও আমার বন্ধু বান্ধব খুবই কম ছিল। তো এভাবে আস্তে আস্তে বড় হইতে থাকলাম। ক্লাস 3, 4, 5-এ ওইরকমভাবে কোনো বন্ধুবান্ধব হয় না, কেন জানি না। আমার যখনই বন্ধুবান্ধব হয় বেশ কিছুদিন আমার সম্পর্ক টেকে না, কিছুদিন পর আবার হচ্ছে সম্পর্ক নষ্ট হয়ে যায় বন্ধুবান্ধবের সাথে, এরকম। এরপরে আমার একটা সমস্যা হয়তো প্রায়ই হচ্ছে আমি ছাদে চলে যেতাম। তো আমি যখন হচ্ছে ছাদে চলে যেতাম তখন আমার মা আমাকে কোথাও খুঁজে পেতো না, গিয়ে দেখতো আমি ছাদে বসে আছি। তো আমি কখন ছাদে আসছি বা কেন ছাদে আসছি সেটা না আমি বলতে পারতাম না। এটা আমাকে মা একটু বড় হয়েছি তখন থেকে জিজ্ঞেস করে আমাকে, আমি বলতে পারি না যে কেন আমি ছাদে গেছি। এরপর থেকে আস্তে আস্তে ঘটনাগুলো বাড়তে থাকে। যেমন হচ্ছে আমি কোথাও একা একা বসে বসে হাসতেছি, তো মা আসলে আমি বলি কই কিছু না। আবার কাঁদতেছি, কখনো না খেয়ে বসে আছি, মানে ধুম ধরে বসে আছি, এরকম আর কি আমার সাথে হইতে থাকে। তো বেশিরভাগ সময় আস্তে আস্তে জিনিসগুলো এত বাড়তে থাকে। যখন আমি ক্লাস 6-এ পড়ি ওই সময়টাতে মা একদিন আমাকে খোঁজার জন্য ছাদে যায়। যাওয়ার পরে দেখে যে আমি ছাদে বসে বসে কারোর সাথে কথা বলতেছি। তো যখন আমি মাকে জিজ্ঞেস করি, মা আমাকে জিজ্ঞেস করে যে তুই কার সাথে কথা বলতেছিস, আমি বলি কই না তো, আমি তো কারোর সাথে কথা বলি না। তো ছাদে কখন আসছিস আমি সেটাও বলতে পারি না যে আমি ছাদে কখন আসছি।
তো এরকম একদিন হয় কি, আমি আমার কোচিংয়ে যাই। আমি কোচিংয়ে গিয়ে কোচিংয়ের ছাদের উপরে উঠে বসে আছি। তো ছাদের যেই ভেতর থেকে যে সিটকিনিটা, ওইটা ভেতর থেকে লাগানো, আমি ছাদের উপরে বসে আছি। তো কোচিংয়ে তো ছুটি হয়ে গেছে, বাসায় যাইনি, মা খুঁজতে আসছে কেন হচ্ছে যাই নাই, কোথায় গেলাম, খোঁজাখুঁজি করতে করতে তখন এক পর্যায়ে মার মনে হয় যে ও তো ছাদে গিয়ে বসে থাকে, তো এবারই কোচিংয়ের ছাদে গিয়ে আসছে নাকি, বাসার ছাদে গিয়ে যায়। যাওয়ার পরে দেখে হ্যাঁ আমি একা একা বসে বসে কারোর সাথে কথা বলতেছি, অথচ দরজাটা ভেতর থেকে লাগানো ছিল, ধাক্কাধাক্কি করে ভেঙে ভেতরে ঢোকে সবাই। যাই হোক, তো তারপরে আমাকে ওখান থেকে নিয়ে আসে। তো এই জিনিসটা তখন ছিল আমার বাবা মায়ের কাছে একটা লক্ষণীয় বিষয়, যে কিছু তো একটা সমস্যা আছে, নইলে এরকম কেন হইতেছে। তখন আচরণটাও আমার পরিবর্তন হয়েছে কিছুটা, যে এই যে কান্নাকাটি করি, আবার বসে বসে হাসি। তখন মা করলো কি, বাবাকে বলে বাবার একজন পরিচিত হুজুর ছিল, ওনাকে বললো একদিন বাসায় আসার জন্য। হুজুর একদিন আসলেন, আসার পরে তিনি আমাদের ঘরে জাস্ট ঢুকলেন। ঢোকার পরেই উনি বাবাকে বলতেছে যে তোমাদের এখানে যেই জিনিসের বসবাস আছে ওইটা আমার সাধ্যের বাহিরে, আমি কিছু করতে পারবো না, তুমি হচ্ছে এরকম বড় কোনো হুজুর দেখাও। বা উনি হয়তো একটা বড় হুজুরের ঠিকানা দিয়েছিলেন। তো উনি হচ্ছে শুধু পানি পড়া দিয়ে চলে যায়। তো ওই দিনের পর থেকে আমার এই ঘটনাগুলো বেড়ে যায়। যেদিন হুজুর বাসায় আসলো, যে একা একা বসে বসে কান্না করা, হাসাহাসি করা, এই জিনিসগুলো আস্তে আস্তে আরও বেড়ে যায়। তারপরে তো একজন বড় হুজুর আসার পরে তখন বসে আমার উপরে, উনি দেখে বসার পরে আমার উপরে জিনটাকে হাজির করানোর পরে জিজ্ঞেস করে যে কোত্থেকে আসছে বা কেন আসছে, কেন আমাকে ডিস্টার্ব করতেছে, আমি ছোট মানুষ, আমাকে কষ্ট দিতেছে। তখন হচ্ছে জিনটা জানায় ওই দিন যে মা হচ্ছে কলতলা গেছিল রাত্রে, ওই দিন মা দেখছে, ওনারা ওই সময়টা তো ওই জায়গা থেকে যে কোথাও যাইতেছিল, এটা মা দেখে ফেলছে। তো মা দেখে ফেলার কারণে মাকে প্রচুর ভয় দেখাইতে চাইছে, কিন্তু মা হচ্ছে ততটা ভয় পায় নাই। আবার এই কারণে বাবাকেও ভয় দেখাইতে চাইছে, তো বাবাও তত ভয় পায় নাই, দেখেও না দেখার ভান করে বাসায় চলে আসলো। তারপরে যেটা হয়েছে যে আমরা হচ্ছে ওই যে কিছুদিন পর যখন নানু বাড়ি যাচ্ছিলাম, আমি তো ঘরের মধ্যে ছিলাম ছোট, তখন ওই নানু বাড়ি যাওয়ার সময় আমাকে নানু বাড়িতে গিয়ে ওখানে ভয় দেখাইছে। তো ওই যাওয়ার সময় আমাদের সাথে করে উনি নানু বাড়িতে গেছে, আমাকে ভয় দেখাচ্ছে। ওইখান থেকে ওনার আমাকে ভালো লাগছে। তারপর থেকে ওই ছোটোবেলা থেকে উনি আমার আশেপাশে সবসময় থাকে, যার কারণে এরকম সুঘ্রাণটা আমাদের বাড়িতে থাকতো। এরপরে আমরা এখানে আসি, এখানেও উনি চলে আসে, আমার সাথে এভাবে থাকে, কোনো ক্ষতি করবে না আমার, বিয়ে টিয়ে করবে এরকম কিছু বলে নাই, সে আমার সাথে থাকবে এরকম বলার পরে তো হুজুর পানি পড়া দেয়, চিকিৎসা করে। তারপরে মোটামুটি একটু ঠিক হয় কিছুদিনের জন্য, তারপরে আবার আগের মতো হয়ে যায়, যেই সমস্যা সেই সমস্যায়, ওরকমভাবে ভালো হয় না। তো এর মধ্যে হচ্ছে করোনা চলে আসে। করোনার মধ্যে তো বাসায় কোনো এরকমভাবে হুজুররা আসতেও চাইতেছিল না। তো এরকম করতে করতে আমার অবস্থা ওইদিকে আরও বেশি দিন দিন, মানে হুজুর আনার পরে আরও বেশি খারাপ হইতে থাকে। আস্তে আস্তে আমার অসুস্থ হওয়া, তারপরে এই যে কথা টথা বলা, এগুলো সব বেড়ে যায়, মানে অন্যরকম একটা অবস্থা বাড়িতে। তখন অনেক বড় একজন হুজুর, উনি আসতে রাজি হওয়ার পরে উনি আসার পরে চিকিৎসা করার পরে উনি বলে যে তুমি হচ্ছে কি যাও, ওদের সাধ্যের মধ্যে কিছু চাও, ওইটা নিয়ে তুমি চলে যাও বাচ্চাটাকে ছেড়ে দিয়ে। এরকম বলার পরে তখন ওইটা বলে যে আমাকে হচ্ছে 3টা মোরগ দিবেন আর একটা গরু দিবেন, এটা দিলে আমি ওকে ছেড়ে চলে যাব। আর আমি একবারে কোনোদিনও ওকে ছেড়ে যাব না, আমি দূর থেকে ওকে দেখবো, কিন্তু আমি কোনোদিন ওকে কোনো ডিস্টার্ব করবো না বা ওর কোনো ক্ষতি করব না, এরকম বলার পরে বাবা হচ্ছে গরু দেয়, 3টা মোরগ দেয়। তারপরে আমার শরীর ছেড়ে চলে যায়, ওইটা আমি নর্মাল হয়ে যাই। কিন্তু মানে আর কেউ দেখে না, বাট ওই সুঘ্রাণটা এখনও আমি মাঝে মাঝে আমার আশেপাশে পাই। এখনও হচ্ছে আমি স্বপ্নের মধ্যে কিছু একটা দেখি, যে থাকে না আমাদের বাড়িতে একটা যে কোনো বিপদ আপদ হচ্ছে বা কোনো কিছু হবে, এর আগে আমি ওই জিনিসগুলো না স্বপ্নে দেখি। তো এখন বাকিটা জানি না, সত্য মিথ্যা ভালো আল্লাহ জানে। এটা হচ্ছে আমি দেখি, তো আমার মনে হয় এখনও সে আছে আমার আশেপাশে, হয়তো বা সামনাসামনি আসে না বা কোনো কিছু। এরপর থেকে তেমন আর বড় কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত ভালোই আছি আলহামদুলিল্লাহ। তো এটাই ছিল গল্পটা। এখন আবার টাঙ্গাইলের যে আপারা আছেন, ভাইয়ারা আছেন, তারা আবার আইসেন না আমার কাছে ওই হুজুরের নাম্বার চাইতে, যে হুজুরের নাম্বারটা দেন, আমরা হচ্ছে আমাদের সমস্যা একটু ঠিক করে দিই। ভাই আপনারা আমাকে এই ডিস্টার্বটা অন্তত পক্ষে করিয়েন না। আমি আপনাদের কাছে একবারও বলি নাই যে কোনো হুজুরের সাথে আমার যোগাযোগ আছে
বা আমি যাদের ভিডিওগুলো পোস্ট করি তাদের আইডিটা পর্যন্ত আমি ডিলিট করে দিই। কোত্থেকে আমি আপনাদেরকে হুজুরের নাম্বার দিব? আর আপনাদের এই মেসেজগুলোর কারণে এত এত গল্প পাঠায় আপুরা, আমি ওগুলো খুঁজেই পাই না। অযথা মেসেজ দিয়ে এত ভরা, কতক্ষণ একটা মানুষ এই অযথা মেসেজগুলো কতক্ষণ পড়বে? তো যখন আমি কাউকে বলবো যে অযথা মেসেজ করবেন না বা ডিস্টার্ব করবেন না, তখন হচ্ছে মানে তাদের কথা, তাদের ইগো, আমি এত ছোট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কেন এত ভাব নেই? ভাইরে, আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটর হই আর বড় হই, আমি তো আমার দুনিয়া নিয়ে, আমারও তো কাজ আছে, আমিও তো মানুষ, আমারও তো আরও এই ফোনের বাইরে অনেক কাজ আছে। তো সারাদিন আমি বসে বসে আপনাদের জন্য অবশ্যই হুজুরের নাম্বার অ্যারেঞ্জ করবো না। আর এটা যদি আমার কাজ হইতো, ঠিক আছে, আমি অনেক পেজ আছে এরকম যেখানে হুজুরের নাম্বার নিচে দেয়া থাকে, তারপরে হচ্ছে ওনারা এটার সাথে একটা ওনাদের বিজনেস এরকম করা, তাদের কাছে যান। এখানে সে দয়া করে আমাকে এই ডিস্টার্বটা করবেন না। আর বাকি রইল আমার গলার অবস্থা। আমার গলার অবস্থা খুবই খারাপ, সবাই আমার গলার ভয়েসটা ইগনোর করবেন। ঠান্ডা লেগে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, কেমন লাগলো আপুর এই ঘটনাটা সেটা জানাবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।